আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নিতে ইরান যখন ইসরায়েলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে, তখনই ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, রোববার সকালে প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জনসমাগম সীমিত করা এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করা। খবরে বলা হয়, বাসিন্দাদের সতর্ক করতে উত্তর ইসরায়েল জুড়ে রোববার সাইরেন বাজানো হয়। বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জটিল পরিস্থিতিতে রোববার সকাল ৭টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠকের পর জরুরি অবস্থার ঘোষণা আসে। এর আগে রোববার সকালে লেবাননের দক্ষিণে শতাধিক যুদ্ধবিমানের মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। আল মায়াদিন বলছে, ২০ মিনিটের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালানো হয়। ইসরায়েল জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে। এর জবাবে লেবানন থেকে ইসরায়েলের পশ্চিমে আল জালিলের দিকে শত শত রকেট ছুড়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে পশ্চিম গ্যালারি এবং গোলান মালভূমির গভীরে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেল আবিবের উত্তরে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও আঘাত হানে হিজবুল্লাহর অস্ত্র। বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শুকুর হত্যার জবাবে ইসরায়েলে বড় পরিসরের ড্রোন এবং রকেট হামলা শুরু করেছেন তারা। প্রথম দফায় তারা ১১টি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিউষা রকেট নিক্ষেপ করেন। হামলার প্রথম পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। এর আগে হিজবুল্লাহ জানায়, শনিবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং সেনা অবস্থানে আঘাত হেনেছেন তারা। সকাল ৮:৩০টায় তাদের যোদ্ধারা হেরমেন মিলিটারি সাইটে ওয়ান ওয়ে ড্রোনের মাধ্যমে প্রিসিশন স্ট্রাইক চালিয়ে দিনের অভিযান শুরু করে। এরপর তারা দুপুর ১২টা এবং সোয়া ১২টায় আল রাহিব মিলিটারি সাইটের নজরদারি যন্ত্রপাতিতে দুইবার আঘাত হানেন। প্রথমটি আর্টিলারি শেল এবং দ্বিতীয় হামলাটি হয় ওয়ান ওয়ে ড্রোনের মাধ্যমে। বেলা সোয়া ২টার দিকে তাদের আর্টিলারি শেলগুলো হাদাব ইয়ারন সাইটের পাশে ইসরায়েলি সেনা সমাবেশে আঘাত করে। বিকেল ৪:৫টায় অধিকৃত শেবা ফার্মের জিবদিন সাইট এবং কফার সুবা হিলসের রামথা সাইটে রকেট ছোড়েন লেবানিজ যোদ্ধারা। আধ ঘণ্টা পর বায়াত ব্লিদা সাইটে ইসরায়েলি সেনাদলের উপর নাম গোপন রাখা অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। এর ১০ মিনিট পর আর্টিলারি হামলা হয় হানিতা ঘাঁটিতে। সন্ধ্যায় হিজবুল্লাহর বেশ কিছু রকেট সরাসরি আঘাত হানে রাহেব সাইটের পাশে দখলদারদের সমন্বিত একটি সামরিক ও গোয়েন্দা বাহিনীর উপর। এই দিন মেরনে ইসরায়েলের আর্মি এয়ার কন্ট্রোল অ্যান্ড সার্ভেইলেন্স স্ট্র্যাটেজিক ঘাঁটিতে হামলার ফুটেজ প্রকাশ করা হয়। আলমাস এটিজিএম সিস্টেম ব্যবহার করে এই হামলা চালায় হিজবুল্লাহ। ফুটেজে দেখা যায়, ঘাঁটির প্রাইমারি স্পাই ডোমগুলোতে মিসাইল আঘাত হানছে। এতে আগের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্নগুলোও দেখানো হয়। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান বলেছেন, ইসরায়েলের উত্তরের যুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উপর শত শত রকেট এবং ড্রোন হামলা হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। তিনি আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী বিশেষত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। চলমান সংঘাতের ফলে উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এই বছর স্কুল চালু হবে কিনা। এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা এবং কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন, ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আল মায়াদিনের খবরে বলা হয়, হামাসের আল কাসাম ব্রিগেডস শনিবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কয়েকটি দুর্দান্ত অভিযান পরিচালনা করেছে। এতে নিশ্চিতভাবে কয়েকজন সেনার প্রাণহানি ঘটে। এক বিবৃতিতে আল কাসাম বলেছে, আগে থেকে বিস্ফোরক পুঁতে রাখা দেইর আল বালার একটি টানেলে ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে আসতে প্রলুব্ধ করেন তারা। এরপর বিস্ফোরণ ঘটানো হলে ইউনিটের সদস্যরা নিহত হন। এর আগে মধ্য গাজার এই শহরে আরও একটি বড় অভিযান পরিচালনা করেন কাসাম যোদ্ধারা। এ সময় বেশ কয়েকটি ইসরায়েলি গাড়ি এবং প্রকৌশল সরঞ্জামকে লক্ষ্য করে একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান তারা। এরপর কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের সরাতে উদ্ধার অভিযান চালায়। এদিন দেইর আল বালার পূর্বে জাফরাবি এলাকার অগ্রসরমান ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয় আল কাসাম।
সেখানেও কয়েকজন সেনার প্রাণহানি ঘটে। লাশ এবং আহত সেনাদের সরাতে তৎপর ছিল কয়েকটি সামরিক হেলিকপ্টার। তাছাড়া দেইর আল বালার পূর্বে আলাদা অভিযানে তারা দুটি আল ইয়াসিন 105 শেল ব্যবহার করে একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি এপিসি ধ্বংস করে দেন। দক্ষিণ গাজায়ও দুর্দান্ত ছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়া বলেছে, রাফা শহরে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আহত এক ইসরায়েলি সেনার অবস্থা আশঙ্কাজনক এবং আরও কয়েকজন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভয়াবহ দিন হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলি মিডিয়া। এই দিন গাজা সিটির দক্ষিণে পশ্চিমে নেতজারিম অক্ষে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর কয়েকটি সমাবেশ এবং সামরিক যানগুলোকে 107 রকেট এবং হেভি ক্যালিবারের মর্টারের মাধ্যমে আঘাত করে আল আকসা মর্টার্স ব্রিগেডস। তাছাড়া আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে এক যৌথ অভিযানে দেইর আল বালার পূর্বে অবস্থান নেওয়া সেনা দলগুলোর উপর বিপুল পরিমাণ 60 mm মর্টার শেল নিক্ষেপ করেন তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার গাজায় আরও 3 সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে। এদিন রিজার্ভ 3 সেনার মধ্যে 2 জন মেজর জেনারেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল তারা মধ্য গাজায় নিহত হয়েছেন বলেও জানানো হলেও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজাবাসীর বিরুদ্ধে বিশেষত দেইর আল বালায় আগ্রাসন জোরদার করেছে দখলদার বাহিনী। সেখানে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে সেনারা। সম্ভবত সেখানে ওই সেনা কর্মকর্তারা নিহত হন। নতুন করে 3 সেনাসহ গাজায় স্থল অভিযানে মোট 338 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। তাদের হিসেবে 7 অক্টোবর হামাসের অভিযান থেকে এই পর্যন্ত মোট 696 জন সেনা নিহত হন। গাজার যোদ্ধারা অবশ্য বলে আসছেন, নিহত দখলদার সেনাদের সংখ্যা কয়েক গুণ বেশি। জনরোষের ভয় এবং সেনাদের মনোবল শক্ত রাখার চেষ্টায় নিহত সেনা সংখ্যা গোপন করছে ইসরায়েল সরকার। আল মায়াদিন জানিয়েছে, 2 জুলাইয়ের সম্মত প্রস্তাবের উপর নিজেদের দৃঢ় অবস্থান সম্পর্কে মধ্যস্থতাকারীদের অবহিত করতে কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কোনো বিষয়ে আলোচনা নয়, বরং ওই প্রস্তাবের আলোকে চুক্তি বাস্তবায়নের প্রতিক্রিয়ায় জোর দেবেন তারা। হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জত আল রিস্ক জানিয়েছেন, হামাসের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের উপপ্রধান খলিল আল হাইয়া। এই প্রতিনিধি দল মূলত আলোচকদের জানাবেন, গত 2 জুলাই হামাস যে মার্কিন প্রস্তাবের সম্মতি দিয়েছিল তারই আলোকে তারা চুক্তি বাস্তবায়নের পথে হাঁটতে চান। আল রিস্ক জানান, নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে কী আলোচনা হচ্ছে সে বিষয়ে সর্বশেষ খবর পাওয়াও এই সফরের লক্ষ্য। হামাসের নেতা আরও জানান, তার দল 2 জুলাই যে প্রস্তাবে সম্মত হয়েছিল সেখানে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের কথা ছিল। ওই প্রস্তাবের উপর তারা অটল। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 31 মে যে প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত 10 জুন গাজা যুদ্ধের আলোকে যে প্রস্তাব পাশ করেছিল তার সঙ্গে হামাসের সমস্ত প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, হামাস সর্বসম্মত শর্তাবলী বাস্তবায়নের জন্য তাদের প্রস্তুতি আবারও নিশ্চিত করেছে এবং একটি চুক্তিতে পৌঁছতে ইসরায়েল যে বাধা দিচ্ছে তা বন্ধ করতে দেশটির উপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানাচ্ছে। এর আগে শুক্রবার হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল মায়াদিনকে জানান, হামাস এবং ইসরায়েলের মধ্যে যেসব বিতর্কিত পয়েন্ট রয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের নতুন সূত্রের কথা জেনেছেন তারা। উভয় পক্ষের মধ্যে বিতর্কের বিষয়গুলো হলো নেতজারিম, ফিলাডেলফি এবং রাফা ক্রসিং থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহার এবং সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তিতে কতজন ফিলিস্তিনি বন্দি মুক্ত করা হবে। সূত্রটি জানায়, হামাসের অবস্থান অটুট, তারা গাজায় ইসরায়েলি সেনা উপস্থিতি কখনো মানবেন না। গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার গাজায় 71 জন নিহত হন। যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থায় হামলার এই ঘটনা ঘটে। বুলডোজার এবং ট্যাঙ্ক নিয়ে মধ্য গাজার দেইর আল বালা শহরের অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত 2 দিনে সেখান থেকে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 10 মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধে শনিবার পর্যন্ত 40,334 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% নারী ও শিশু। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মার বরাতে পিটিআই এর খবরে বলা হয়, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশী আছেন। গত 1 মাসে একজন হিন্দুও ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, বরং বাংলাদেশ থেকে বেশ কয়েকজন মুসলিম ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন। তিনি বলেন, গত 1 মাসে ভারতে অনুপ্রবেশের সময় 35 জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তারা আসামে থাকার জন্য আসেননি। তারা বেঙ্গালুরু এবং তামিলনাড়ুতে পোশাক কারখানায় কাজ করতে যেতে চেয়েছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।